দিল্লিতে আওয়ামী লীগের সভায় শেখ হাসিনার বক্তব্য নিয়ে ক্ষুব্ধ ঢাকা। দেশের শান্তি ও নিরাপত্তাকে বিপদাপন্ন করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন ওবায়দুল কাদের। ঘুরে দাঁড়ানোর জন্য ইউরোপ আমেরিকার নজর কাটতে না পারার আক্ষেপ। ৫ আগস্ট ঢাকার চানখারপুলে পাখির মতো গুলি করে হত্যার রায় ঘোষণা। সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ জনের ফাঁসির আদেশ। বাগেরহাটে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় এবার ডিসিএসপিকে হুমকি। চরম নাটকীয়তা চলছে দেশের ক্রিকেট পাড়ায়। রাতভর বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন, অবশেষে সকালে হাজির মিরপুরে। ভারতে পালিয়ে থাকা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রকাশ্য অনুষ্ঠান থেকে উস্কানির সুযোগ করে দেওয়ায় দেশটির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ এবং এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে বিপদাপন্ন করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে সাজা নিয়ে পলাতক শেখ হাসিনাকে ২৩ জানুয়ারি দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্যের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ বিস্মিত ও হতবাক। সেখানে তিনি বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দলীয় অনুসারী ও সাধারণ মানুষকে সরাসরি উস্কানি দিয়েছেন। ভারত সরকার দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা মেনে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বাংলাদেশ সরকারের ধারাবাহিক অনুরোধে সাড়া না দিয়ে ভারত তার মাটি থেকে তাকে এ ধরনের উস্কানিমূলক ঘোষণার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। এটা স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে বিপদাপন্ন করছে। শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অডিও বার্তার মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। ওই সংবাদ সম্মেলনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতের রাজধানীতে এই আয়োজনের সুযোগ করে দেওয়ায় এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে ঘৃণাসূচক বক্তব্য দিতে দেওয়ার আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের রীতির বিপরীত, যে রীতির মধ্যে সার্বভৌমত্বের প্রতি সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ও ভালো প্রতিবেশীর মনোভাব রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক নজির স্থাপন করছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত রাজনীতিকদের জন্য মঙ্গলজনক দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সম্পৃক্ত হওয়া তা গঠন ও পরিচর্যার সক্ষমতাকে মারাত্মকভাবে নষ্ট করতে পারে। নির্বাচনের আগে এবং ভোটের দিন সহিংসতা আর সন্ত্রাস ঘটালে এই গোষ্ঠীকে বাংলাদেশ সরকার বিচারের আওতায় আনবে এবং তাদের অশুভ ষড়যন্ত্রকে প্রতিহত করতে যথাযথ পদক্ষেপ নেবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ক্ষমতার কেন্দ্র থেকে হঠাৎই রাজনৈতিক অনিশ্চয়তার অন্ধকারে সময়ের নির্মম বাস্তবতায় এখন দিশেহারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। একসময় যিনি দলীয় রাজনীতির অন্যতম চালিকা শক্তি ছিলেন, আজ তিনি নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ে গভীর সংকটে। তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দেশের জাতীয় গণমাধ্যম দৈনিক আমার দেশ। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে কাটছে ওবায়দুল কাদেরের দিন, কিন্তু সেখানে নেই আগের সেই রাজনৈতিক আত্মবিশ্বাস বা মাঠ কাঁপানো কণ্ঠস্বর। তিনি এখন বাংলাদেশে ফিরতে মরিয়া হলেও ফেরার কোনো বাস্তব পথ দেখছেন না। তার মতে, ভারত বা যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তিগুলোর উপর যে ভরসা করা হয়েছিল তা কার্যত ভ্রান্ত প্রমাণিত হয়েছে। সূত্র জানায়, কাদের স্পষ্টভাবে বলেছেন, ইউরোপ ও আমেরিকা এখন বৈশ্বিক বড় ইস্যু নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগ বা এর নেতাদের ক্ষমতায় ফেরানো তাদের কাছে একেবারেই গুরুত্বহীন বিষয়। এই উপলব্ধি থেকেই তার কণ্ঠে ক্ষোভ আর হতাশা প্রকাশ পাচ্ছে। দলীয় বিপর্যয়ের জন্য নিজের দলকেই দায়ী করছেন কাদের। তার ভাষ্য, শেখ হাসিনার একক শক্তিতেই এতদিন আওয়ামী লীগ চলেছে, অন্য নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন করেননি, ফলে দল আজ এমন সংকটে পড়েছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন দলটির সাধারণ সম্পাদক।
গত 23 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সশরীরে উপস্থিতি বা অন্তত একটি ভিডিও বার্তার আশায় ছিলেন নেতাকর্মীরা। ধারণা ছিল সেটি দলকে নতুন দিক নির্দেশনা দেবে, কিন্তু বাস্তবে পাওয়া যায় শুধু একটি অডিও বার্তা, যেখানে রাজনৈতিক রূপরেখার চেয়েও ব্যক্তিগত খুবই বেশি প্রাধান্য পায়। এ অবস্থায় নির্বাসিত আওয়ামী নেতাদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, অনেকেই এখন ভারত ছাড়ার চিন্তা ভাবনা করছেন। কানাডা বা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তারা বুঝে গেছেন রাজনীতির মাঠে আওয়ামী লীগের প্রভাব এখন তলানিতে, আর তাদের নিয়ে ভাবার সময় কারো হাতে নেই। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। দেশজুড়ে আলোচনা কেন্দ্রে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রীর সন্তানের মৃত্যুর ঘটনা। জেলা প্রশাসক, ডিসি ও পুলিশ সুপার এসপিকে তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গেল রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালি ও হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালি দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকের ওই অডিওতে শোনা যায় এসপি ফোন রিসিভ করার পর থেকে অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার করা শুরু হয় অপর প্রান্ত থেকে। এছাড়া ওই কল রিসিভ করার পর পুলিশ সুপারকে কিছু বলার সুযোগ দেয়নি অপর প্রান্তে থাকা ব্যক্তি। ক্রমাগত অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার করেন। গেল শুক্রবার হতাশার কারণে স্বর্ণালী প্রথমে তার 9 মাসের শিশুকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করেন, পরে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে মৃত স্ত্রী ও সন্তানকে শোকার্ত হৃদয়ে চিরবিদায় জানান সাদ্দাম। সেখানে শেষবারের মতো স্ত্রীকে ছুঁয়ে দেখেন আর কোলে তুলে নেন মৃত শিশু সন্তানকে। 2024 সালের 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে রাজপথে নামে ছাত্র জনতা। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবের নির্দেশে রাজধানীর চানখারপুল এলাকায় স্কুল ছাত্র আনাস সহ 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশের গুলিতে অন্য শহীদরা হলেন শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। ওই ঘটনায় অভিযুক্ত ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক। তাদের সম্পদ জব্দের আদেশও দেওয়া হয়েছে। সোমবার দুপুর 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। এ মামলায় মোট 8 আসামি। কারাগারে থাকা 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন আরশাদ, সুজন, ইমাজ ও নাসিরুল। মামলায় 8 আসামি হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন ডিএমপির যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, ডিএমপির রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন এবং কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। ঘোষিত রায়ে সহকারী পুলিশ কমিশনার ইমরুলকে 6 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আরশাদ হোসেনকে 4 বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে 3 বছর করে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে দ্বিতীয় কোনো মামলার রায় হলো। এর আগে গত 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার 2 শীর্ষ সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। মধ্যরাতে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমন জোরালো গুঞ্জন ছড়িয়েছিল দেশের ক্রিকেট অঙ্গনে। তবে সে গুঞ্জন মিথ্যা প্রমাণ করে আজ সোমবার সকালে বিসিবিতে হাজির হয়েছেন বুলবুল। সেখানে আম্পায়ারদের একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন বিসিবি সভাপতি। অর্থাৎ বুলবুলকে নিয়ে দেশ ছাড়ার যে গুঞ্জন ছড়িয়েছে সেটার সত্যতা মেলেনি। মিরপুর স্টেডিয়ামে হাঁটার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বিসিবি সভাপতি বুলবুল। দেশ ছাড়ার গুঞ্জন নিয়ে তার বক্তব্যে সরাসরি কোনো স্বীকারোক্তি বা অস্বীকৃতি না থাকলেও পুরো বিষয়
বিষয়টিকে তিনি গুরুত্ব দিতে চাননি, এমন ইঙ্গিত স্পষ্ট। ভঙ্গি ও কথাবার্তায় বোঝা যায় বিষয়টিকে তিনি চলমান গুজব হিসেবেই দেখছেন এবং এ নিয়ে সামনে আরও নানা ধরনের খবর আসতে পারে বলেও ইঙ্গিত দেন। দেশ ছাড়ার গুঞ্জনের সূত্রপাত গতকাল বিকেল থেকে। এরপর রাতে একটি সংবাদ মাধ্যমে বিসিবির সভাপতি জানান এখনই কোথাও যাচ্ছেন না তিনি। সেখানে জোর গলায় দাবি করেন বিসিবিতে আজকেও কাজ আছে তার। এর আগে দেশের ইংরেজি সংবাদ মাধ্যম ডেইলি সান বিমানবন্দর সূত্রের বরাতে জানায় গতকাল মধ্যরাতে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিসিবি সভাপতি। খবরটি তখন টক অব দ্য টাউনে পরিণত হয়। সেই গুঞ্জন ডালপালা মেলা অবস্থাতেই আজ সকালে মিরপুরে হাজির হন বুলবুল। এদিকে বিসিবি সভাপতির ঘনিষ্ঠ সূত্র ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন আগামীকাল দেশ ছাড়তে পারেন তিনি।